সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আন্দালিব রশিদ। আজকে আলোচনা করব বার্নৌলিজ ইকুয়েশন নিয়ে এবং একই সাথে আমরা বার্নৌলিজ ইকুয়েশনকে ডিরাইভ করব। তো বার্নৌলিজ ইকুয়েশন হলো আমাদের বার্নৌলি থিওরেম বা বার্নৌলি প্রিন্সিপাল এর যে ম্যাথমেটিক্যাল রূপ সেটিকে আমরা বোঝাই। তো বার্নৌলি প্রিন্সিপাল অনুযায়ী আমাদের কোনো একটি ফ্লুইডের যেই ইন্টারনাল প্রেশার সেটি কমতে থাকবে যদি আমাদের ফ্লুইডের ভেলোসিটি বাড়তে থাকে। তো বার্নৌলি ইকুয়েশন অনুযায়ী বার্নৌলি ইকুয়েশনকে আমরা অনেকভাবে ডিফাইন করে থাকি। এর ফর এক্সাম্পল হেড ফর্ম আছে, তারপর আমরা এটাকে এনার্জি দিয়ে আমরা এটাকে ডিসক্রাইব করে থাকি, আবার আমরা এটাকে প্রেশার দিয়ে ডিসক্রাইব করে থাকি। তো সিম্পল ভাষায় মানে বার্নৌলি ইকুয়েশন অনুযায়ী আমাদের কোন একটি ইনকম্প্রেসিবল স্টেডি ফ্লো এবং স্ট্রিমলাইন ফ্লো এবং একটি নন ভিসকাস ফ্লুইডের যেই টোটাল মেকানিক্যাল এনার্জি সেটি সবসময় কনজার্ভড থাকবে। আবার আমরা এটাকে এভাবে বলতে পারি যে আমাদের কোনো একটি ফ্লুইডের স্ট্যাটিক প্রেশার প্লাস ডাইনামিক প্রেশার, যেটাকে আমরা লিখছি রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ, যেটাকে আমরা বলছি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটার মান সবসময় আমাদের কি কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, তো এখানে আমি যেহেতু বলেছি ডাইনামিক প্রেশার, তো এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি বলে কাইনেটিক এনার্জির একটা ফর্মেটটা কিন্তু আমরা মিল খুঁজে পাচ্ছি। আচ্ছা, আবার এখানে কি দেখা যাচ্ছে, আমি এটাকে বলছি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, তো এটার সাথে কিন্তু আমরা কি যে পটেনশিয়াল এনার্জি সেটারও কিন্তু একটা মিল খুঁজে পাচ্ছি। আবার এটাকে আমরা কি বলছি যে স্ট্যাটিক প্রেশার। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা এভাবেও ডিসক্রাইব করতে পারি যে কাইনেটিক এনার্জি ডেনসিটি বা যে কাইনেটিক এনার্জি পার মিটার কিউব, বা এটা আমরা বলতে পারি যে পটেনশিয়াল এনার্জি পার মিটার কিউব বা পটেনশিয়াল এনার্জি ডেনসিটি। আচ্ছা, তো এখন আমরা বার্নৌলি ইকুয়েশনের যে কন্ডিশনগুলোর কথা বললাম সেগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো প্রথমে আমরা বলেছিলাম যে আমাদের ফ্লুইড ইনকম্প্রেসিবল হবে, অর্থাৎ ফ্লুইডের আমাদের যে ডেনসিটি অর্থাৎ এই যে রো এর মান সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে। এখন যদি কনস্ট্যান্ট না থাকে তখন কি হবে যে আমাদের যেই এক্সট্রা এনার্জি, যেহেতু বার্নৌলি ইকুয়েশন কিন্তু আমাদের পুরোটাই কনজারভেশন অফ মাসকে ঘিরে এবং স্ট্রিক্টলি ফলো করে, তো আমাদের যেই রো এর মান সেটা যদি আমাদের কমপ্রেস হয় বা রো যদি আমাদের কমপ্রেস হয় বা ডেনসিটি আমরা যদি শক্তি অনুযায়ী শক্তি ব্যবহার করে কমিয়ে ফেলতে পারি, তাহলে দেখা যাবে শক্তি ব্যবহার করে যে আমাদের ডেনসিটি মান বাড়িয়ে ফেলি, তাহলে দেখা যাবে কি যে আমাদের যে এক্সট্রা এনার্জি সেটা কি এই কাজে ব্যয় হচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমরা করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, তো সেকেন্ড আমাদের যেই শর্ত সেটি হলো মানে ফ্লুইডকে অবশ্যই নন ভিসকাস হতে হবে। তো ভিসকসিটি হলো একটি ফ্লুইডের যেই ইন্টারনাল ফ্রিকশন সেটিকে বোঝায়, বা একটি ফ্লুইড কতটা ডিফিকাল্টভাবে ফ্লো করবে সেটিকে বোঝায়। আচ্ছা, তো এখন দেখা যায় যে একটি ফ্লুইডের সব ফ্লুইডের কিন্তু আমাদের ভিসকসিটি আছে, কোনোটি কম বা কোনোটির মান বেশি। তো এখন যদি একটা ফ্লুইডের আমাদের যদি ভিসকসিটির মান খুব বেশি হয়, তাহলে দেখা যাবে কি যে আমাদের ফ্লুইডটা কি বলে ফ্লো করাতে অনেক বেশি এনার্জি আমাদের খরচ হচ্ছে। তো এতে দেখা যাবে কি যে ফ্রিকশনের কারণে আমাদের অনেক এনার্জি হিট হিসেবে লস হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের ফ্লুইডটাকে আইডিয়াল ফ্লুইড অনুযায়ী তো আমাদের কোনো ভিসকসিটি থাকতে পারবে না, তবে রিয়েল লাইফে তো আমাদের অবশ্যই ভিসকসিটি থাকবে, তবে সেটার পরিমাণ খুবই কম হতে হবে। আচ্ছা, সেকেন্ড আমাদের থার্ড আমাদের যে শর্ত সেটা হলো স্টেডি ফ্লো হতে হবে। আচ্ছা, তো স্টেডি ফ্লো বলতে আমরা কি বোঝাই, অর্থাৎ আমাদের যেই আমাদের কোনো একটি পয়েন্টের যেই প্রেশার, তারপর আমরা কি বলে ভেলোসিটি এবং ফোর্স, যাই হোক, তো এইগুলোর মান আমাদের বিভিন্ন পয়েন্টে কিন্তু বিভিন্ন থাকতে পারবে, ওটা সমস্যা নেই, কিন্তু টাইমের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের জিনিসগুলো চেঞ্জ হতে পারবে না। ফর এক্সাম্পল, আমাদের এই পয়েন্টে এবং এই পয়েন্টে আমাদের মনে করি একটি পাইপ আছে এবং এই পয়েন্টে আমাদের প্রেশার একরকম, এই পয়েন্টে প্রেশার একরকম, এই পয়েন্টের ভেলোসিটি একরকম, এই পয়েন্টের ভেলোসিটি আরেক রকম। সেটা ঠিক আছে, সেটা আমাদেরকে অ্যাবসলিউটলি আমরা করতে পারবো, তবে ওভার টাইম এই পয়েন্ট এবং এই পয়েন্টের আমাদের যেই প্রেশার বা প্রেশার বা কি বলে ফোর্স বা ভেলোসিটি এটা কিন্তু চেঞ্জ হতে পারবে না, কারণ এই চেঞ্জ হওয়ার মানে কি বোঝায় যে আমরা এক্সট্রা এনার্জি কি দিচ্ছি এই চেঞ্জটা করার জন্য, তো এটা কিন্তু আমরা করতে পারবো না। আচ্ছা, ফোর্থ এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো স্ট্রিমলাইন ফ্লো হতে হবে। তো স্ট্রিমলাইন ফ্লো বলতে আমরা বোঝাই যে স্মুথ ফ্লো, অর্থাৎ মানে আমাদের যে ফ্লুইডের যে লেয়ারগুলো সেগুলো কি একটা আরেকটার সাথে প্যারালাল ভাবে চলবে। ঠিক আছে। আচ্ছা, এখন ওইটা যদি আমাদের না হয়, অর্থাৎ স্ট্রিমলাইন ফ্লোর যে বিপরীত যেটাকে আমরা বলছি টার্বুলেন্ট ফ্লো, তো টার্বুলেন্ট ফ্লো হলে আমাদের যেটা হবে কি যে এক্সট্রা যে এনার্জি সেটা কি হিট হিসেবে কনভার্ট হয়ে যাবে এবং আমাদের যে অনেকগুলো এনার্জি কি লস হতে থাকবে। তো আমাদের অবশ্যই ফ্লোটাকে অবশ্যই
স্ট্রিমলাইন হতে হবে। আচ্ছা, ফিফথ আমাদের যেই যেটা খুব অবভিয়াস একটা রিজন, সেটা হলো আমাদেরকে এক্সট্রা এনার্জি দেওয়াও যাবে না এবং এক্সট্রা এনার্জি আমরা নিতেও পারবো না। আচ্ছা, তো এখন আমরা বার্নৌলি ইকুয়েশন প্রমাণ করব। তবে প্রথমে আমাদের একটি সিনারিও বিবেচনা করতে হবে। আচ্ছা, তো আমরা মনে করি আমাদের একটি পাইপ আছে এবং এই পাইপের আমি এখানে এই পাইপ প্রথম যে অংশ সেটি h1 উচ্চতায় আছে, সেকেন্ড যে অংশ সেটা h2 উচ্চতায় আছে। এরপর আমাদের এটার যে ক্রস সেকশনাল এরিয়া সেটাকে আমরা বলছি a1, সেকেন্ড যে ক্রস সেকশনাল এরিয়া এটাকে বলছি a2, এখানে যে প্রেসার বিরাজ করছে সেটা হলো p1, এখানে যে প্রেসার বিরাজ করছে সেটি p2 এবং এখানে যে ভেলোসিটি বিরাজ করছে সেটি হলো v1 এবং এখানে যে ভেলোসিটি বিরাজ করছে সেটি হলো v2। পারফেক্ট। এখন আমরা প্রেসার দ্বারা কৃত কাজের মান বের করব। তবে তার আগে আমাদের কন্টিনিউইটি ইকুয়েশন কি সেটা নিয়ে একটু আমরা কথা বলি। তো কন্টিনিউইটি ইকুয়েশন অনুযায়ী আমাদের একটি নির্দিষ্ট সময় মানে যে পরিমাণ ফ্লুইড আমাদের মানে আসবে বা যে পরিমাণ ফ্লুইড আমাদের সিস্টেমে প্রবেশ করবে সেই পরিমাণ সেম টাইমে আমাদের সেই পরিমাণ ফ্লুইড নির্গত হবে। তো আমরা কন্টিনিউইটি ইকুয়েশনকে এভাবে লিখি যে a1 v1 is equal to a2 v2 এবং এটা প্রমাণ করা কিন্তু খুবই ইজি। আচ্ছা, কিভাবে? তো আমরা সবাই জানি যে আমাদের এরিয়া এবং ভেলোসিটির যে সম্পর্ক সেটা কিন্তু ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে a1 is inversely proportional to v1 বা আমরা a is inverse proportional to 1 by v এভাবে বলতে পারি। তাহলে আমরা যদি সমানুপাত চিহ্ন উঠাতে যাই তাহলে আমরা লিখব যে a1 by a2 is equal to v2 by v1। এখন আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে a1 v1 is equal to a2 v2। আচ্ছা, তো আমরা এই জিনিসটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে বুঝবো। সেটি হলো, মনে করি আমার হাতে একটি পাইপ আছে এবং আমি গার্ডেনে পানি দিব। আচ্ছা, তো আমার এটার যে ক্রস সেকশনাল এরিয়া এটা হলো আমার a1 এবং যে ভেলোসিটি সেটি হলো v1। তো স্বাভাবিকভাবেই আমি চিন্তা করি যে আমার যেই ক্রস সেকশনাল এরিয়া a1 সেটা হলো বড়, তো আমার যেই ফ্লুইডের ফ্লো হবে সেটার ভেলোসিটি যেটা হবে সেটা কি কম হবে। আচ্ছা, তো এখন আমি করলাম কি যে এটার যেই ক্রস সেকশনাল এরিয়া সেটাকে আমি আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে কিছুটা কভার করলাম। তো এতে দেখা যাবে কি আমার যেই যে ফ্লুইডের প্রবাহ সেটা কিন্তু আমার কি মানে যে আমার যে ভেলোসিটি সেটা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, তাহলে ক্রস সেকশনাল এরিয়া বড় এবং ভেলোসিটি কম হওয়ায় আমার যেই পরিমাণ ফ্লুইড নির্গত হবে ক্রস সেকশনাল এরিয়া ছোট এবং ভেলোসিটি বৃদ্ধি পাওয়ায় সেই সেম পরিমাণ ফ্লুইড আমার কি নির্গত হবে সেম সময়। আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে লিখব? তো এটাকে আমরা লিখব যে ডেল্টা v পরিমাণ ভলিউম পরিমাণ আমাদের ফ্লুইড a1 ডেল্টা x1 is equal to a1 times delta x2 a2 times delta x2। আচ্ছা, তো এখানে এই x1 এবং delta x2 জিনিসটা কি সেটা বলে নেই। সো আমাদের ডেল্টা যে x1 এটাকে আমরা লিখব v1 times delta t এবং x2 is equal to v2 times delta t। আচ্ছা, তো এখন আমরা এই মানটা বসিয়ে দিই তাহলে আমাদের কি আসবে a1 v1 delta t is equal to a2 v2 delta t কাটা, তাহলে a1 v1 is equal to a2 v2। আচ্ছা, যাই হোক আমরা কন্টিনিউইটি ইকুয়েশনকে প্রমাণ করলাম। তো এখন আমরা এখানে একটা ফর্ম লিখেছিলাম যেটাকে আমরা লিখেছিলাম ডেল্টা v is equal to a1 delta x। এটাকে আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো যাই হোক এখন আমরা ক্যালকুলেট করব যে আমাদের প্রেসার ওয়ার্ক যেটা সেটা কত হবে। তো আমাদের ফ্লুইড এন্ট্রি করাতে আমাদের ফ্লুইড মনে করছে আমাদের এন্ট্রি করলো। আচ্ছা, এর কৃত কাজ কত হবে? সো এই ক্রস সেকশনাল এরিয়ার জন্য আমাদের যে কৃত কাজের পরিমাণ সেটি হবে f1 ডেল্টা x1, যেহেতু আমরা এভাবেই কিভাবে কাজকে ডিফাইন করে থাকি। আচ্ছা, তো এখান দিয়ে আমাদের যে ফ্লুইডটা ফ্লো হবে
সেটার যে কৃত কাজের পরিমাণ সেটা হবে F1 টাইমস ডেল্টা x1। আচ্ছা, তো এখন আমরা ফ্লুইডকে আমরা ফোর্সকে একটু সুন্দরভাবে লিখবো। তো এটাকে আমরা লিখতে পারি P1 ডেল্টা V টাইমস A1 টাইমস ডেল্টা x1। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা আলোচনা করব। তো আমাদের যে প্রেসার সেটা কিন্তু সবসময় ইনওয়ার্ড কাজ করে, ঠিক আছে? আমাদের যে এখান দিয়ে আমাদের যে P1 প্রেসার সেটা এখান দিয়ে কাজ করবে এবং যে P2 প্রেসার সেটা কি এখান দিয়ে কাজ করবে। আচ্ছা, এখন P2 প্রেসার যদিও আমাদের ইনওয়ার্ড কাজ করে, আমাদের যে ডিসপ্লেসমেন্ট ফ্লুইডের যে ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু প্রেসারের বিপরীত দিকে হচ্ছে। আচ্ছা, তো আমরা তাহলে এখন W2 বা এইদিকে যে ওয়ার্কটা হচ্ছে সেটিকে নিয়ে আলোচনা করি। তো আমি বলেছিলাম যে তাহলে আমাদের যে কাজের পরিমাণ সেটা হবে F2 টাইমস ডেল্টা x2। তো এটাকে আমরা লিখতে পারি P2 A2 ডেল্টা x2। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করি, আমাদের যে ফ্লুইডের যে ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু তার বিপরীত দিকে হচ্ছে এবং প্রেসার আমাদের তার উল্টা দিকে কি বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, যদিও আমাদের প্রেসার একটি স্কেলার কোয়ান্টিটি, তবে ডিসপ্লেসমেন্ট কিন্তু আমাদের কি উল্টা দিকে হচ্ছে। তো আমরা এভাবে বলতে পারি যে আমাদের যে প্রেসার ওয়ার্ক সেটা কি আমাদের উল্টা দিকে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের যে ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু আমাদের কি তার উল্টা দিকে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে এখানে একটা কি নেগেটিভ সাইন আসবে। আচ্ছা, এখানে একটা নেগেটিভ সাইন আসবে এবং আমি যে বলেছিলাম যে এই জায়গাটা একটু মনে রাখতে। তো A2 টাইমস ডেল্টা x2 এর যে মান সেটি হবে ডেল্টা V পরিমাণ। আমরা এর আগে কন্টিনিউটি ইকুয়েশনে দেখেছিলাম এবং যে ডেল্টা A1 ডেল্টা x1 এটাকে আমরা লিখবো যে ডেল্টা V। আচ্ছা, তো এখন আমাদের যে নিট কাজের পরিমাণ সেটি হবে W is equal to W1 plus W2 is equal to P minus P1 minus P2 এবং আমরা ডেল্টা V কে কমন নিলাম। আচ্ছা, তো এখন আমরা একটু কথা বলি যে যদি আমাদের আমাদের যদি দুইটার প্রেসার যদি সেম থাকে তখন আমাদের কি নেটওয়ার্ক কিন্তু জিরো হবে। তো নেটওয়ার্ক জিরো হওয়ার মানে কি কোনো ফ্লো হবে না? না, এই জিনিসটা একদমই ভুল। নেট ফ্লো আমাদের যদি জিরো হয় এটা স্ট্রিক্টলি আমাদেরকে বোঝায় যে আমাদের যেই প্রেসার ওয়ার্কের যে কারণে প্রেসারের কারণে যে ওয়ার্কটা হচ্ছে সেটা স্ট্রিক্টলি প্রেসার ওয়ার্কের কারণে কনভার্ট হয়ে যাচ্ছে, কোনো পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে না। আচ্ছা, তো আমরা যে টোটাল ওয়ার্ক সেটাকে লিখলাম P1 minus P2 টাইমস ডেল্টা V। আচ্ছা, এরপর আমরা পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জিকে লিখবো। আচ্ছা, তো আমাদের যে পটেনশিয়াল এনার্জি সেটিকে আমরা লিখতে পারি এই এরিয়ার ক্ষেত্রে হাফ m v স্কয়ার মানে v1 স্কয়ার। তাই m কে আমরা এখন লিখতে পারি যে, আচ্ছা আমি এটাকে লিখলাম পটেনশিয়াল EP1 লিখলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা m কে লিখতে পারি রো ডেল্টা v v1 এর উপর হোল স্কয়ার। আচ্ছা, এরপর আমরা যে এই পয়েন্টে আমাদের যে কাইনেটিক এনার্জি হবে কাইনেটিক এনার্জি আমরা এখন সেকেন্ড পয়েন্টের জন্য লিখব E K2 is equal to half m v2 স্কয়ার। তো এখানে m জিনিসটা কি? m হলো আমাদের যে ফ্লুইডের যে মাস সেটাকে আমরা বোঝাচ্ছি। আচ্ছা, তো এই যে আমাদের রো কিন্তু সেম, ডেল্টা v এর মানও সেম, তো এটাকে আমরা লিখব হাফ রো ডেল্টা v v2 এর উপর হোল স্কয়ার। আচ্ছা, তো এখানে আমাদের যেই আমাদের যে কাইনেটিক এনার্জি ডিফারেন্স সেটিকে আমরা লিখব EK equal to EK2 minus EK1। আচ্ছা, তো এটাকে আমরা লিখতে পারি যে হাফ রো ডেল্টা V ব্র্যাকেট নিয়ে V2 minus V1 মানে V2 এর উপর হোল স্কয়ার মাইনাস V1 এর উপর হোল স্কয়ার। আচ্ছা, এটা হলো আমাদের পটেনশিয়াল কাইনেটিক এনার্জি। আচ্ছা, তো এখন আমরা যে পটেনশিয়াল এনার্জি সেটি ক্যালকুলেট করব এই পয়েন্টের জন্য। তো পটেনশিয়াল এনার্জিকে আমরা লিখব EP1 is equal to H
mgh mgh1 যেহেতু h উচ্চতা এখানে আছে। আচ্ছা, তো এটাকে আমরা এখন লিখবো যে রো ডেল ভি জি h1। যেহেতু আমাদের এখানে উচ্চতা বেশি, তাহলে এখানে পটেনশিয়াল এনার্জিও বেশি হবে। সো EP2 কে আমরা লিখলাম mgh2 is equal to rho del v gh2। তাহলে আমাদের যেই কাইনেটিক পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স সেটিকে আমরা লিখবো EP2 minus EP1 is equal to rho delta v gh2 minus h1। এটা হলো আমাদের পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স এবং এটি হলো আমাদের কাইনেটিক এনার্জি ডিফারেন্স। তো ওয়ার্ক এনার্জি থিওরেম অনুযায়ী আমাদের টোটাল মেকানিক্যাল ওয়ার্কের পরিমাণ হবে পটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স এবং কাইনেটিক এনার্জির যে ডিফারেন্স সেটির যোগফল। আচ্ছা, তো এখন আমরা লিখব যে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ E is equal to EP plus EK, বা এটাকে আমরা W লিখতে পারি। আচ্ছা, এখন আমরা প্রেসার ওয়ার্কের যে পরিমাণ সেটি ছিল W কে আমরা ইনপুট করব। তো আমরা পাই EP P2 minus P1 delta V is equal to half rho V আচ্ছা rho delta V, তারপর আমরা কি V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার প্লাস rho delta V gh2 minus h1। আচ্ছা, তো এখান থেকে আমরা ডেল্টা ভি কে কমন নিব। তো ডেল্টা ভি কে কমন নিলে পাই P2 minus P1 delta V is equal to delta V half rho V2 square minus V1 square plus delta V। আচ্ছা, rho gh2 minus h1। আচ্ছা, তো আমাদের ডেল্টা ভি কমন যাবে, তাহলে আমাদের বাকি থাকবে প্রেসার P2 minus প্রেসার P1 is equal to half rho V2 square minus half rho V1 square plus rho gh2 minus rho gh1। আচ্ছা, তো এখন আমরা জিনিসটাকে একটু সুন্দর করে লিখি। তো আমাদের ফর্মটি হবে P2 plus half rho আমি কিছু ভুল করেছি দেখে নি। wait h2 h1 h2 check। আচ্ছা, তো এখানে আমরা লিখবো যে P2 plus half rho V1 square plus rho gh1 is equal to P2 plus half rho V2 square plus rho gh wait সাইন একটু ভুল হয়েছে। P2 আচ্ছা আচ্ছা ঠিক আছে H1। আচ্ছা, তো যেহেতু তো এটা হলো আমাদের বার্নৌলির মেইন ইকুয়েশন, সেটি হলো আমাদের আরেকটি ফর্ম। আচ্ছা, তো এখন যেহেতু আমাদের এই এনার্জির পরিমাণ যে স্ট্রিমলাইনের যে কোনো জায়গার জন্য প্রযোজ্য,
তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারি যে পি প্লাস হাফ রো ভি ওয়ান ভি স্কোয়ার প্লাস রো জি এইচ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট সাম কনস্ট্যান্ট। আচ্ছা, তো এখন আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করে বলতে পারি যে আমাদের যে প্রেশার, তো এটা কি আমাদের প্রেশার হবে এবং এটাও আমাদের কি প্রেশার হবে। সো এই ছিল বার্নৌলি ইকুয়েশনের উপর আজকের ভিডিও। এভাবে আমরা ডিরাইভ করলাম বার্নৌলি ইকুয়েশন। সো সবাইকে দেখানোর জন্য ধন্যবাদ।